গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তা সহ আসামিদের হাজির করা হচ্ছে। আদালত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিষয়ে আদেশ দিতে সকালেই বসতে পারে আদালত। নেওয়া হয়েছে প্রশাসনিক প্রস্তুতি। ভোর থেকেই হাইকোর্টের মাজার গেটের বাইরে বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি। রয়েছেন বিজিবি ও র্যাব সদস্যরা। এছাড়া ট্রাইব্যুনালের ভেতরে এপিবিএন সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা। গত ৮ অক্টোবর গুমের ২ মামলায় শেখ হাসিনা, ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক সহ ৩০ আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আনা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আদালত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থায়। নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। বাশার, এই মুহূর্তে আপনি আদালত চত্বরের পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল সেই পরোয়ানার অনুযায়ী আসামিদের ৩০ আসামি, তার প্রধান আসামি শেখ হাসিনা এবং এছাড়া আপনি যেমনটা বলছিলেন যে ডিজিএফআই এর সাবেক ৫ জন পরিচালক রয়েছেন, সামরিক বাহিনীর সাবেক এবং বর্তমান প্রায় ২৪ জনের মতো কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে যখন এই পরোয়ানা জারি হয় ঠিক সেই সময়ও কিন্তু সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন প্রায় ১৪-১৫ জন। সেই কর্মকর্তা সহ এই আসামিদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করার কথা। এখন পর্যন্ত তাদের এখানে আনার জন্য যত প্রস্তুতি সব নেওয়া হয়েছে। তবে এই কিছুক্ষণ আগে আমরা যেখানে রয়েছি এই জায়গাটা আমি যদি একটু দেখাই, এটি হচ্ছে হাইকোর্টের একেবারে যেই মাজার গেট সেই গেট, এবং এই গেটে কিন্তু কিছুক্ষণ আগেও এখানে ব্যাপক র্যাব কর্মকর্তা, র্যাব সদস্য, বিজিবির সদস্যরা এখান থেকে ৮-১০ মিনিট আগেও তারা ছিল এবং ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে এই মুহূর্তে আবার সেটিকে খানিকটা ফাঁকা করে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর ঠিক এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল গেট সেই গেটে আমরা রয়েছি। এই গেটে কিন্তু সাধারণত যেটি হয় যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা তো সবসময় থাকে, ভেতরে এপিবিএন সদস্যরা থাকে, বাইরে পুলিশ রয়েছে। আর আজকে আমরা এখানে কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম যে র্যাব এবং বিজিবি সদস্যদেরকে কিন্তু আমরা দেখেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি গেট রয়েছে, এটি হচ্ছে প্রধান গেট এবং এই গেটে অন্যান্য সময় কিন্তু আমরা আসলেই গণমাধ্যম কর্মীরা সাথে সাথে আমরা ঢুকতে পারি, কিন্তু আজকে যেহেতু একেবারে অনেক সকালের দিকে সেই সময় আমরা কিন্তু এখনো নিরাপত্তা পাস নেওয়ার পরও আমরা এখনো গণমাধ্যম কর্মীদের ভেতরে ঢোকার অনুমতি এখনো ভেতর থেকে আসেনি। তবে আমরা দেখেছি যে বিচারপতি কিন্তু আমরা দু একজনকে ঢুকতে দেখেছি, তাদের গাড়ি আমরা দেখেছি। একটি বিষয়, এখানে ট্রাইব্যুনালের আরো একটি গেট রয়েছে শিশু একাডেমির পাশে, ওই গেটও সাধারণত খুলে দেওয়া হয় না, কিন্তু আজকে দেখেছি সেই গেট খোলা হয়েছে, সেখানেও পুলিশ সদস্যরা রয়েছে, আমাদের গণমাধ্যম সহকর্মীরা সেখানেও রয়েছেন। অর্থাৎ যে কোনো গেট দিয়েই তারা ঢুকতে পারেন সেরকম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সকালের দিকেই কিন্তু আদালত বসতে পারে সেরকম প্রস্তুতিও কিন্তু নেওয়া হয়েছে। অন্যান্য সময় আমরা যেটি দেখেছি যে শেখ হাসিনা সহ অন্যান্যদের যেই মামলা সেই মামলাও কিন্তু আমরা 11:30, 12টা মানে 11টার পরের দিকে বসে, কিন্তু আজকে আমরা দেখছি যে বিচারপতিরা সকালেই চলে আসছেন, তেমনটি খবর কিন্তু আমরা আগেও পেয়েছিলাম আর কিছুক্ষণ আগে তাদের গাড়ি ঢুকতে দেখেছি। সুতরাং আদালতে আজকে তাদের যেহেতু আনার ডেট রয়েছে এবং আনার পরবর্তী যে বিচারিক প্রক্রিয়া সেগুলোর জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালবেলার দিকে এটি কিন্তু হাইকোর্ট সমমানের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এত সকালবেলা এই উচ্চ আদালতের মতো এরকম আদালত বসার সাধারণত রেকর্ডও নেই, কিন্তু আজকে সেই প্রস্তুতি রয়েছে। এখন যদি তাদেরকে আনা হয় বা তারা আসেন আসামিরা, সেই ক্ষেত্রে আদালতের কার্যক্রম চলবে। এর আগে আমরা দেখেছি যে অধস্থান আদালত অর্থাৎ বিচারিক আদালতের যেগুলো রয়েছে, আমরা পুরাতন ঢাকায় যে সিএমএম কোর্ট রয়েছে, দায়রা জজ আদালত রয়েছে, সেখানেও কিন্তু সকালের দিকে এই জুলাই আন্দোলনের অনেক আসামিদেরকে সেখানে আনা হয়েছে, সেই রেকর্ড আছে। যাই হোক, আজকে যেই ৩০ আসামিকে এখানে আনার কথা তার মধ্যে যা যা এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি সেনাবাহিনীর তরফ থেকে যে ব্রিফিং করা হয়েছিল এখান থেকে বেশ ১০-১৫ দিন আগে, সেই সময় কিন্তু তারা বলেছিলেন যে তাদের হেফাজতে ১০-১৫ জন সামরিক কর্মকর্তা যারা ওই সময় চাকরিতে ছিলেন তারা তাদের হেফাজতে রয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা সে ধরনের কোনো খবর নেই যে তাদের আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা। এই গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্রিফিং করা হয়েছিল, সেখানে সেই ব্রিফিং থেকে প্রসিকিউটররা জানিয়েছিলেন যে এই যে হেফাজতে যারা রয়েছেন হেফাজতটি আসলে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার নয়, গ্রেপ্তার দেখাবে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী সেটি দেখাবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এখানে আইনে কিন্তু একটি সুযোগ আছে, যেটি কালকে প্রসিকিউটর এম.এস. তামিম তিনি আমাদেরকে বলেছেন যে এই অবস্থায় যে কোনো অভিযুক্ত বা আসামি তিনি নিজে সরাসরি আদালতে কিন্তু এসে
আত্মসমর্পণ করতে পারেন। তো সেই সুযোগ রয়েছে। এখন আজকে 22 তারিখ, আজকে তাদেরকে এখানে হাজির করার কথা বা তাদের আসার কথা, আদালতে উপস্থিত হওয়ার কথা যেভাবেই হোক, সেটি আজকে হবে কিনা সেটি এখন দেখার বিষয়। এখন তারা আসবেন কিনা, যেহেতু আজকে আদেশ রয়েছে। এখন প্রশ্ন হলো, যদি আজকে আসামিরা যদি না আসে সেই ক্ষেত্রে কি হবে, বা তারা যদি হাজির না হয় সেই ক্ষেত্রে কি হবে। ট্রাইব্যুনাল থেকে যেই আইনি প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু বলা হয়েছে যে পরবর্তী প্রক্রিয়া হচ্ছে আদালতে আজকে তারা না আসলে বা আসামিরা সেখানে উপস্থিত না হলে পরবর্তী প্রক্রিয়া হচ্ছে আদালত দুটি বহুল প্রচলিত দুটি পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকায় কিন্তু এই বিজ্ঞপ্তি দিবে তাদেরকে হাজির হওয়ার জন্য। তারপরেও না হলে তাদেরকে পলাতক ঘোষণা করে। এটি হচ্ছে নিয়ম। আমরা এই মুহূর্তে খানিকটা প্রস্তুতির এখানে বেশ খানিকটা ব্যস্ততা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আমরা ঠিক গেট এলাকায়, মূল গেট এলাকায় রয়েছি। এখানে পুলিশের যে সামরিক যেই সিনিয়র কর্মকর্তাদের আসা যাওয়া বেড়ে গেছে। আরেকটি গেট রয়েছে ওই পাশের যে গেটটির কথা বলছিলাম, সেখানে আমাদের সহকর্মীরা রয়েছে। সেই গেটের দিক থেকেও হয়তো তারা ঢুকতে পারেন। অনেক সময় হেভিওয়েট আসামি বা যারা থাকেন নিরাপত্তার স্বার্থে অনেক সময় তারা অন্য গেট থেকেও ঢোকেন। যাই হোক, আমরা এখানে সার্বিকভাবে আপনাকে যদি এই মুহূর্তে একটু দেখাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের দিকে কিন্তু সেখানে আমাদের যারা গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা যেহেতু এখনো ঢোকার পারমিশন পাননি, তারা গেটের বাইরে থেকে যতটুকু ক্যামেরার লেন্সে পাওয়া যায় তারা সেই চেষ্টা করছেন। তো সেখান থেকে আমরা যদি একটু ক্যামেরা নিয়ে ভেতরের দিকে যাই, আমরা দেখব হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা ভেতরে ঢোকার পারমিশন পাবো এবং তাদেরকে আদালতে তোলা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি কিন্তু বলেছিলেন যে যখন এই বিচারিক প্রক্রিয়া শুরু হবে, ঠিক সেই শুরু হওয়ার সময় বা শুরু হয়ে গেলে তখন আদালতের পারমিশন নিয়ে বা আদালতের অনুমতি নিয়ে কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে এই বিচার ব্যবস্থা। কারণ আপনি জানেন যে এর আগে শেখ হাসিনার বিচারের বিভিন্ন ধাপ, সূচনা বক্তব্য থেকে শুরু করে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছে সেই সময়েও কিন্তু এই সরাসরি সম্প্রচার হয়েছে এখান থেকে। সুতরাং সেই প্রস্তুতি তাদের এখানে রয়েছে। মূলত দেখুন, দুটি মামলা, গুমের দুটি মামলা। একটি হচ্ছে র্যাবের টিএফআই সেলে, যেটি টাস্কফোর্স ইন্টেলিজেন্স যেই সেল, যেটি টাস্কফোর্স ইন্টারোগেশন সেল যেটি র্যাবের, সেখানে যারা এই মামলায় যারা অভিযুক্ত রয়েছেন সেরকম 17 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। একই সাথে ডিজিএফআই এর যে জেআইসি জয়েন্ট ইন্টারোগেশন সেল, সেই সেলে যারা গুম হয়ে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন, সেই মামলায়ও কিন্তু আরো 13 জনকে আসামি করা হয়েছে, অভিযুক্ত করা হয়েছে। এখানে কয়েকটি ধাপে কিন্তু এই যারা অভিযোগ করেছেন, যেমন আমি যদি জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেলে যারা অভিযোগ দায়ের করেছেন, তার মধ্যে রয়েছেন সাবেক সামরিক কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আল আজমি রয়েছেন, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান রয়েছেন, এছাড়া আরেক সামরিক কর্মকর্তা হাসিনুর রহমান রয়েছেন, যারা আসলে এই জেআইসিতে যারা বন্দী ছিলেন এবং তাদের অভিযোগটা কিন্তু এখানে ছিল। মাইকেল চাকমার কথা আমরা অনেকেই জানি, তার যেই অভিযোগ সেটিও কিন্তু এই জেআইসি নিয়ে, অর্থাৎ ডিজিএফআই এর যে জয়েন্ট ইন্টারোগেশন সেল, সেটি নিয়ে। আমরা এই মুহূর্তে যেটি দেখাচ্ছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরেও কিন্তু বেশ সেখানে প্রিপারেশন নেওয়া হয়েছে তারা যেদিক থেকে আসবেন। এখন আজকে আসলে বিষয়টা হচ্ছে যে যেহেতু আনুষ্ঠানিকভাবে এখন আমরা জানি না যে তারা আসলে গ্রেপ্তার কিনা বা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা, তবে যদি গ্রেপ্তার দেখানো হয় সেই গ্রেপ্তারটি দেখাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী। যেহেতু তাদেরকে সেনা হেফাজতে রাখার কথা আগে সামরিক বাহিনী থেকে ব্রিফিং করে জানানো হয়েছে, সেক্ষেত্রে তাদের কাছাকাছি যে পুলিশ স্টেশন সেটি হচ্ছে ক্যান্টনমেন্ট থানা। তো সে ক্যান্টনমেন্ট থানাও তাদেরকে গ্রেপ্তার দেখাতে পারে, অথবা তারা নিজেরাও সশরীরে কিন্তু আসতে পারেন। যদি তারা সশরীরে আসেন সেক্ষেত্রে তারা সাধারণ অভিযুক্ত হিসাবেই আসবেন এবং আসার পরে আদালত তাদেরকে, এক্ষেত্রে কিন্তু একটা বিষয় আছে, তাদের আইনিভাবে জামিন পাওয়ারও কিন্তু সুযোগ আছে। আজকে তারা জামিন আবেদনও করতে পারবেন, আদালত যদি সন্তুষ্ট হন তাদেরকে জামিনও দিতে পারবে। এবং এই মুহূর্তে আমি আবার একটু পেছন দিকে, অর্থাৎ আমরা যে গেটে আছি গেটের একটু পেছন দিকে যদি দেখাই, এখানে আবারও র্যাবের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বাড়ানো হয়েছে। এখানে র্যাব সদস্যরা কিছুক্ষণ আগে ছিলেন না, তাদের নিরাপত্তা ব্যবস্থা এখানে পাঠানো হয়েছে। অর্থাৎ আমরা যেটা ধারণা করছি যে বোধহয় এখন পর্যন্ত এইখানে সুনির্দিষ্ট তথ্য নাও আসতে পারে যে কোন গেট থেকে আসলে তাদেরকে ঢুকানো হচ্ছে। একবার এই গেটের নিরাপত্তা বাড়ানো হচ্ছে, আরেকবার যে শিশু একাডেমির পাশের যে গেট সেই গেটেও নিরাপত্তা বাড়ানো হচ্ছে।
আচ্ছা, আমরা এখন আমাদের সহকর্মীদের কাছ থেকে যে খবর পাচ্ছি যে ওই গেট দিয়ে বোধহয় ঢুকে গেছে বা ঢুকে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি, অর্থাৎ দুই দিকের প্রিপারেশন নিয়ে রাখা হয়েছে। আমরা সম্ভবত যেই শিশু একাডেমির পাশের যে গেটটি রয়েছে সেই গেট দিয়েও ঢোকার একটা খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমরা বিস্তারিত আসলে জানতে পারবো যে আসলে তাদেরকে কোন গেট দিয়ে আসলে সর্বশেষে আদালতে ঢুকানো হচ্ছে এবং আদালতের পরবর্তী কার্যক্রম কখন নাগাদ শুরু হচ্ছে। তবে আদালত কিন্তু এরই মধ্যে ভেতরের যারা কর্মকর্তারা রয়েছেন, বিচারপতিরা রয়েছেন, তারা অনেকেই এরই মধ্যে ঢুকে গেছে। যে আমরা এখানে একটি গাড়ি কিন্তু বাংলাদেশ জেলের একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং সেটি একেবারে এই প্রিজন ভ্যানটি কিন্তু একদমই আলাদা। এটা একদম মনে হচ্ছে যে তারা হয়তো এসছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি একেবারে শীতাতপ নিয়ন্ত্রিত কিন্তু প্রিজন ভ্যান বাংলাদেশ জেলের। সুতরাং এটি আমরা অন্য কোনো সময় দেখিনি এবং এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা ঢোকার অনুমতি পেয়েছে। আমরা একটু আপনি এখানে থাকেন, পরে ঢুকি আমরা জি এখানে একটু ভিডিও ধারণের বোধহয় একটু সমস্যা হবে আমাদের। আমরা সরাসরি আছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা কিন্তু একেবারে তাড়াহুড়ো করে ঢুকতে হচ্ছে, কারণ আমাদেরকে এতক্ষণ ঢোকার অনুমতি পাইনি এবং যেই প্রিজন পাচ্ছি গণমাধ্যম কর্মীদেরকে এই মুহূর্তে ছিল না। জি, আমরা এই মুহূর্তে যদি একটু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রিজন ভ্যান আনা হয়েছে এবং সেই প্রিজন ভ্যান থেকে আমরা সরাসরি আছি এবং এখানে যেই 30 জন আসামি রয়েছে তার ভিতরে শেখ হাসিনা এবং তারেক আহমেদ সিদ্দিকী, তার যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তারেক আহমেদ সিদ্দিকীও কিন্তু দুটি মামলার আসামি, শেখ হাসিনাও দুটি মামলার আসামি। অর্থাৎ মামলা আলাদা করলে সেক্ষেত্রে আসামি 30 জন এবং যদি আমরা কর্মকর্তা ব্যক্তি হিসাবে হিসাব করি সেক্ষেত্রে 2-3 জন কম হবে, কারণ একই জন দুটি মামলাতেই আসামি রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জেলের যে প্রিজন ভ্যান, এটি একেবারে শীতাতপ নিয়ন্ত্রিত এবং এটি নতুন করা হয়েছে, এটি বোঝাই যাচ্ছে। অন্যান্য সময় যেই প্রিজন ভ্যানে করে আনা হয় সেটি আপনি জানেন যে অন্যান্য জেলখানার যে সাধারণ যেই রয়েছে সেই ধরনের একটি প্রিজন ভ্যানে আনা হয়, যেখানে কোনো ধরনের নিরাপত্তা বা তেমন শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে না। আমরা দেখেছি এর আগে এখানে সরকারের যেই সাবেক গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ছিলেন, সেখানে সাবেক মন্ত্রীরা ছিলেন, উপদেষ্টারা ছিলেন এবং সাবেক অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরাও কিন্তু এই আদালতে তাদের বিচার চলছে, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারই বিচার চলছে। তো আজকে এই মুহূর্তে সার্বিক প্রস্তুতি কিন্তু একটি কারণেই এবং সেটি একটি উদ্দেশ্যেই, যে আজকে গুমের যে দুটি মামলা সেই দুটি মামলায় যারা অভিযুক্ত, এই মুহূর্তে প্রিজন ভ্যানটিকে আসলে সবার মূল লক্ষ্য যে এর ভেতরে কয়জন আছেন, কারা এসছেন, কারণ আপনি জানেন যে মোট 30 জন আসামি। সেই আসামিদের ভেতরে আসলে কতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এখন পর্যন্ত আমরা সেই বিষয়টি নিশ্চিত নয়। এখান থেকে যতজন বের হবে আমরা সেটি হয়তো তার পরবর্তীতেই সেই গণনা অনুযায়ী আমরা বলতে পারবো। কারণ এখানে আপনি যদি একটু বলি, এখানে কিন্তু সাবেক ডিজিএফআই এর যেই 5 জন যেই মহাপরিচালক ছিলেন তারাও রয়েছেন। সুতরাং তারা যেহেতু বেশিরভাগই তারা পলাতক রয়েছেন আইনের ভাষায়, এখন এখানে যারা রয়েছেন তার ভেতরে আমরা যেটি ধারণা করছি যে যাদেরকে হেফাজতে রাখা হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে তারা হয়তো আসতে পারেন। এবং আরেকটি বিষয় সেটি হলো তারা যদি এখানে ওই দিন কিন্তু ব্রিফিংয়ে বলা হয়েছিল যে যারা সেনাবাহিনীর হেফাজতে আসতে চান তারা আসতে পারেন, অথবা এমন হতে পারে যে তারা সেনাবাহিনীর হেফাজতে না এসে সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা আসবেন, সেটিও হতে পারে। সুতরাং আমরা এখন তাদেরকে দেখার পরে বুঝতে পারবো। এবং আরেকটি বিষয়, এইখানে গত বেশ কয়েকদিন আগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা অনুযায়ী ক্যান্টনমেন্টের ভেতরেই 54 নম্বর MES যে ভবন, সেই ভবনকে সাবজেল ঘোষণা করা হয়েছে। সুতরাং সেই হিসাব করলে সেই জেলখানার যত প্রস্তুতি এবং সেই সাবজেল ক্যান্টনমেন্টের মধ্যে থাকলেও এই পুরো বিষয়টি কিন্তু নিরাপত্তার বা সেখানের পরিচালনার সব দায়িত্ব কিন্তু বাংলাদেশ জেলের, অর্থাৎ জেল কর্তৃপক্ষের। তো তারা এরই মধ্যে আমরা যতটুকু এর আগেই খবর পেয়েছি যে জেলখানা কর্তৃপক্ষ তারা কিন্তু সেখানের দায়িত্ব অলরেডি নিয়েছে এবং আজকে যে প্রিজন ভ্যানটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু ওই
জেলখানারই প্রিজন ভ্যান। তো মনে করা হচ্ছে যে হয়তো সেখান থেকেই তাদেরকে আনা হয়েছে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকের এই তাদেরকে আদালতে নেয়ার পরে আদালতের যেই বিচারিক প্রক্রিয়া সেটি হচ্ছে এখানে যারা এসছেন তাদের ব্যাপারে পরবর্তী তারিখ হবে, এবং যারা না এসেছেন অর্থাৎ সেখানে শেখ হাসিনা রয়েছেন, তারেক আহমেদ সিদ্দিকী রয়েছেন তার নিরাপত্তা উপদেষ্টা, তারা যেহেতু পলাতক সহ আরো অনেকেই রয়েছেন, ডিজিএফআই এর যেই সাবেক সামরিক কর্মকর্তা রয়েছেন তারা পলাতক, সুতরাং তাদের ব্যাপারে যেই সিদ্ধান্ত হবে আদালতের যে আইনি প্রক্রিয়া অনুযায়ী যারা উপস্থিত আছেন তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে, এবং দেখানোর পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিবেন অথবা তাদের জামিন দিতে পারেন। আর যারা নেই তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদেরকে আত্মসমর্পণ করার জন্য দুটি পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি, সেই পত্রিকাগুলোতে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং বিজ্ঞপ্তির পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখ দেওয়া হবে যে এই তারিখের ভিতরে তাদেরকে হাজির হওয়ার জন্য, না হলে সেখান থেকে তাদেরকে পলাতক দেখানো হবে। আইনের ভাষায় পলাতক দেখানোর পর তারা যেহেতু পলাতক থাকবেন কিন্তু তাদের পক্ষে ন্যায় বিচারের স্বার্থে তাদের পক্ষেও আইনজীবী কিন্তু নিয়োগ দিতে হবে, এবং আইনজীবী নিয়োগ দেওয়ার পরে আদালত পরবর্তীতে অভিযোগ গঠনের একটি শুনানির তারিখ দিবেন। সেই শুনানির দিনে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের কি কি অভিযোগ আনা হচ্ছে সেই অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত সেখানে জানানো হবে, এবং তার পরবর্তীতে কিন্তু অভিযোগ গঠনের শুনানির সাথে সাথে কিন্তু এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই পেছনের একটি গেট আছে যেখান থেকে আসামিদেরকে ঢুকানো হয় সেই জায়গায় আমরা আসছি। অর্থাৎ এই জায়গা থেকে আমরা দেখেছি এর আগে যত আসামি আসছে সেটি আশুলিয়ার মামলা হতে পারে। আমরা এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে রয়েছে, আমাদের সহকর্মীরা এই মুহূর্তে চেষ্টা করছেন যে আসলে যখন আসামিদেরকে বা অভিযুক্তদেরকে নামানো হবে সেটির সাথে সাথে একদম এই মুহূর্তের সরাসরি দেখানোর জন্য। আর নিরাপত্তা বাহিনী এই মুহূর্তে কিন্তু এপিবিএন সহ অন্যান্য যারা রয়েছে তারাও আসলে প্রস্তুত হয়ে আছে এই মুহূর্তের একেবারে সর্বশেষ। এরা কিন্তু সবাই অফিসার, আজকে যারা এসছেন তারা সামরিক বাহিনীতে, এখন তাদেরকে আবার প্রত্যাহার করে সামরিক বাহিনীতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এগুলো কিন্তু মূলত সেই যখন তারা র্যাবে ছিলেন, যখন তারা ডিজিএফআইতে কাজ করেছেন সেই সময়ের পরবর্তীতে তাদের যে মূল বাহিনী যেটি সামরিক বাহিনী সেখানে তাদেরকে আবার নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটু যদি দর্শকদের কাছ থেকে সময় নিয়ে নিই, আমরা একটু এই মুহূর্তে সবচেয়ে ভালো দৃশ্যটাই দেখাতে চাই। জি, এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছেন বাংলাদেশ জেলের যে শীতাতপনিয়ন্ত্রিত প্রিজন ভ্যানটি নেওয়া হয়েছে সেখান থেকে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে হয়তো যে কোনো সময় তারা নামবেন, এবং এই যে প্রিজন ভ্যানটি, এই প্রিজন ভ্যানের ভেতরে কিন্তু আলাদা আলাদা কক্ষ রাখা হয়েছে। অন্য প্রিজন ভ্যানগুলোতে আমরা দেখি যে সেখানে একসাথে সবাই বসেন, কিন্তু এইখানে আলাদা আলাদা করে রাখা হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু তারা নামছেন। এই মুহূর্তে আমরা হয়তো সরাসরি তাদের, যেহেতু এর আগে আমরা ওইভাবে তাদের কোনো আলাদা করে পরিচয় বা তারা আসলে এই মুহূর্তে সর্বশেষ কোন কোন জায়গায় ছিলেন, এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সামরিক কর্মকর্তারা, এবং এরা প্রত্যেকেই বাংলাদেশ সেনাবাহিনীর হেফাজতে ছিলেন। মেজর জেনারেল হামিদুজ্জামান তিনি কিন্তু এর আগে ব্রিফিং করে জানিয়েছিলেন, এবং দুজন করে পুলিশ সদস্য তাদেরকে দুই পাশ দিয়ে ধরে কিন্তু নিয়ে যাচ্ছেন, এবং তারা প্রত্যেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী গুমের মামলার আসামি, এবং এদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ দুটি। একটি যখন র্যাবে ছিলেন টিএফআই সেল, যেটি টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেলের যারা ছিলেন সেই সময় তাদেরকে গুম করে বন্দী করা বা নির্যাতন করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আরেকটি অভিযোগ হচ্ছে ডিজিএফআই এর যেই জয়েন্ট ইন্টারোগেশন সেল ছিল জেআইসি, সেখানে যাদেরকে নির্যাতন করা হয়েছে। আপনি জানেন যে এর আগে 5 আগস্টের ক্ষমতা পরিবর্তনের পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সরাসরি কিন্তু এই যে আয়নাঘর, সোজা প্রচলিত বাংলায় যেটাকে আয়নাঘর বলা হয়, সেগুলো পরিদর্শনে গিয়েছিলেন। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যাদেরকে নেওয়া হচ্ছে তারা সামরিক কর্মকর্তা, এবং যারা এই মামলায় অভিযুক্ত তারা এই মুহূর্তে আদালতে এসছেন, এবং তারা সবাই সেনা হেফাজতে ছিলেন, সেখান থেকেই তাদেরকে এখানে আনা হয়েছে। এই কিছুক্ষণের মধ্যে আদালত বসবে এবং তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এই যে কথা বলছিলাম যে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং আরেকটি হচ্ছে টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, সেখানে অনেকের ব্যাপারে আমরা এর আগে খবরে দেখেছি, এবং
এবং তাদেরকে কি ধরনের নির্যাতন করা হয়েছে, যে অভিযোগ এসছে বছরের পর বছর সেখানে গুম করে রাখা হয়েছে, বছরের পর বছর সেখানে তাদের চোখ বেঁধে রাখা হয়েছে, হাত পা বেঁধে রাখা হয়েছিল, এরকম অনেক অভিযোগ এসছে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই প্রসিকিউটর রয়েছেন তারা বিভিন্ন সময় বলেছেন যে কি ধরনের নির্যাতন হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় আমরা এরই মধ্যে দেখেছি যে সরকারের দিক থেকে, অর্থাৎ প্রধান উপদেষ্টার দপ্তর এবং সরকারের অন্যান্য যে দপ্তর, বিভিন্ন দপ্তর থেকে যে ডকুমেন্টারিগুলো তৈরি করা হয়েছে গুমের উপরে, সেখানে উঠে এসছে কি ভয়াবহ নির্যাতন বা কি ভয়াবহ চিত্র সেই আয়নাঘরগুলোতে ছিল। সেই অভিযোগগুলো কিন্তু আনা হয়েছে। এখানে যদি আমরা কয়েকজনের নাম বলি যারা মূল অভিযোগকারী এবং ওই ডকুমেন্টারিগুলোতে যাদের কথা রয়েছে, তারা হচ্ছেন সাবেক সামরিক কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আল আজমি, তিনি রয়েছেন, ব্যারিস্টার আরমান রয়েছেন। এবং এই প্রত্যেকটা দৃশ্য কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে তারা যখন এই গুম অবস্থায় ছিলেন, গুমের শিকার ছিলেন, আয়নাঘরে রাখা হয়েছে, সেই অবস্থায় কিন্তু প্রধান উপদেষ্টা তাকে দেখাচ্ছিলেন যে কিভাবে তাদেরকে সেখানে নিয়ে নির্যাতন করা হয়েছে সেই দৃশ্য। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর রয়েছেন তার সাথে আমাদের কথা হচ্ছিল, তিনি আমাদেরকে বিভিন্ন সময় বলেছেন যে এই 5 আগস্টের পরে, এই সরকার পরিবর্তনের পরে যখন এই মামলার তদন্তের স্বার্থে তারা এই আয়নাঘরগুলো বা যেখানে গুম করে রাখা হয়েছে সেই জায়গাগুলো পরিদর্শনে গেছেন, সেখানে যে তারা দেখেছেন যে পুরো পরিস্থিতি পরিবর্তন করে দেওয়া হয়েছে, যে ধরনের আলামতগুলো ছিল সেই আলামত নষ্টের চেষ্টা হয়েছে। এবং এই নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও কিন্তু খবর বেরিয়েছে। আপনি বিশেষ করে গুম কমিশনের সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস রয়েছেন, গুম কমিশনের সদস্য নূর খান লিটন রয়েছেন, তাদের যে বক্তব্য এসছে আমরা সেখানে দেখেছি যে এই যে আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু সরকার কর্তৃক যেই ডকুমেন্টারি বানানো হয়েছে সেখানে উঠে এসেছে। আজকে আমরা কিছুক্ষণ আগে এখানে দেখলাম যে সামরিক কর্মকর্তাদেরকে আনা হয়েছে, এরা অভিযুক্ত। এখন তারা আসলে এই ঘটনার সাথে জড়িত কিনা, সরাসরি ব্যক্তিগতভাবে তাদের দায় আছে কিনা, সেই বিষয়টি আদালতে যখন ফয়সালা হবে বা আদালতের মাধ্যমে প্রমাণিত হবে যে তারা আসলে সত্যিকারের আসামি কিনা। তবে এই ক্ষেত্রে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বারবার করে একটি কথা বলেন যে যারা এখানে অভিযুক্ত মানে কিন্তু পুরো সেনাবাহিনীর দোষ নয় বা সামরিক বাহিনী কিন্তু অভিযুক্ত নয়। এখানে ব্যক্তির দায় কখনো সামরিক বাহিনী বা একটা পুরো বাহিনীকে দেওয়া যাবে না, সেই বিষয়টি বিভিন্ন সময় তিনি বলেছেন। ব্যক্তিকেন্দ্রিক শুধুমাত্র যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরই বিচার করা হচ্ছে। আন্তর্জাতিক এখানে একটা বড় প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে এইটা আসলে কোন আইনে বিচার হবে, সামরিক বাহিনীর যে সামরিক আর্মি আইন বা সেনা আইন যেটি রয়েছে সেটিতে, নাকি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন রয়েছে সেটিতে? এই নিয়ে একটা প্রশ্ন বা বিতর্ক উঠেছিল। আমরা বিভিন্ন আইনজীবীদেরকেও জিজ্ঞেস করেছি। আজকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই সামরিক কর্মকর্তাদের পক্ষে যারা আইনজীবী থাকবেন তাদের 2-1জনকেও আমরা এখানে দেখেছি। এই মুহূর্তে যদি আমি একটু দেখাই যে সামরিক বাহিনীর এখানে তাদের পক্ষে খুব সম্ভবত যিনি আইনজীবী থাকবেন ব্যারিস্টার সারোয়ার হোসেন, তিনি কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে ঢুকছেন। আমরা যদি একটু সেই দৃশ্যও দেখাতে পারি, এখানে আমি একটু যদি দেখাই যে কালো কোট পরে ব্যারিস্টার সারোয়ার হোসেন তিনি কিন্তু ঢুকছেন এবং তিনি সাবেক মেজরও কিন্তু সামরিক বাহিনীরই সদস্য ছিলেন, তিনি সাবেক। তার সাথেও আমাদের একাধিকবার কথা হয়েছে। এই মুহূর্তে যদি ক্যামেরার লেন্সে আমরা একটু দেখাতে পারি, অর্থাৎ এখন যে কথা বলছিলাম যে কোন আইনে বিচার হবে সেটি নিয়ে অনেক প্রশ্ন ছিল। দেখুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি স্পষ্ট করে বিভিন্ন সময় আমাদেরকে বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অ্যাক্ট যেটি 1973 এই অ্যাক্ট পরবর্তীতেও সংশোধন করা হয়েছে, সেই আইন অনুযায়ী অবশ্যই এইখানে যে ট্রাইব্যুনালের যে আইন সেই আইনেই বিচার হবে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন এতটাই শক্তিশালী যে এটা সংবিধান দ্বারাই প্রোটেক্টেড। কিভাবে? সংবিধানের 47 অনুচ্ছেদে এটি রয়েছে। এই আইনের সাথে যদি অন্য কোনো আইনের সংঘর্ষ হয়, এমনকি সংবিধানের কোনো অনুচ্ছেদের সাথেও যদি সংঘর্ষ হয়, সেই ক্ষেত্রেও এই আইন অগ্রাধিকার পাবে। এই মুহূর্তে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই প্রিজন ভ্যানটিতে আনা হয়েছে। এটিও আসলে এই মুহূর্তে দর্শকদের আলাদা একটি আগ্রহের জায়গা, কারণ এই ধরনের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান এই প্রথম, খুব সম্ভবত বাংলাদেশে এর আগে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান এইভাবে দেখা যায়নি। কিন্তু আজকে এখানে যেই অভিযুক্ত সামরিক কর্মকর্তা তাদেরকে এখানে আনা হয়েছে। হয়তো ভবিষ্যতে সামনে অন্যান্য যারা গুরুত্বপূর্ণ আসামি থাকবেন তাদেরকেও এখানে আনা হবে। এটি বিদেশে অনেক দেশেই কিন্তু এই ধরনের ব্যবস্থা রয়েছে, কারণ যেই প্রিজন ভ্যানগুলোতে আসলে আনা হয় সেটি আমরা দেখেছি যে অনেকটা অমানবিক, কারণ এই গরমের সময় বা সেখানে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি আছে। তো আমরা সেইটি দেখছিলাম। এই মুহূর্তে যেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, পুলিশ সদস্যরা তারা এই মুহূর্তে ট্রাইব্যুনালের যে গেট সেই পেছনের গেটটিতে কিন্তু তারা অবস্থান করছেন। এখান থেকে সামরিক বাহিনীর সদস্যদেরকে ঢুকানো হয়েছে। আমি যদি একটু মোট এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি 15 জনকে আনা হয়েছে।
তো সেই 15 জন আমরা স্বাভাবিকভাবেই যেটি ধারণা করছি যে যারা তাদের হেফাজতে ছিলেন, সেনাবাহিনীর হেফাজতে, তাদেরকে এখানে আনা হয়েছে। এখানে একটি বিষয় দেখুন, ট্রাইব্যুনালের আইনের কথা বলছিলাম তমা, এই ট্রাইব্যুনাল আইন অনুযায়ী আপনি জানেন যে কিছুদিন আগে এখান থেকে খুব সম্ভবত সপ্তাহ 2-2.5 হবে এই ট্রাইব্যুনালের আইনে কিন্তু নতুন একটি ধারা সংযোজন করা হয়েছে। ধারা হচ্ছে 20C। সেই ধারা অনুযায়ী কিন্তু এই ট্রাইব্যুনালে অভিযুক্ত হলেই, অর্থাৎ ফরমাল চার্জ দাখিল হলেই সে অনেকগুলো অধিকার হারাবে। তার ভিতরে একটি হচ্ছে যদি কেউ সরকারি চাকরিতে থাকেন সে তার চাকরি হারাবেন, অর্থাৎ কোনো ধরনের সুযোগ সুবিধা সেটি পাবেন না। দ্বিতীয় হচ্ছে সেখানে যদি জনপ্রতিনিধি হয়ে থাকেন, মেয়র হতে পারে অথবা এমপি হতে পারেন অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, সেই জনপ্রতিনিধি হিসেবে তিনি থাকার সেই সুযোগ পাবেন না। অর্থাৎ অভিযুক্ত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনটা এতটাই কঠোর করা হয়েছে যে এখানে রায়ের জন্য অপেক্ষা নয়, সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ দাখিলের সাথে সাথে কিন্তু তারা অনেকগুলো তাদের সুযোগ সুবিধা হারাবেন, তাদের যে স্ট্যাটাস তারা সেটি হারাবেন। সুতরাং সেই জায়গা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে কর্মকর্তারা, তারা যেদিন থেকে এখানে তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে, সেই ফরমাল চার্জ দাখিল হওয়ার সাথে সাথেই কিন্তু তারা তাদের যেই চাকরি, সেটি চাকরি থেকে তারা কিন্তু বলা যায় যে এক ধরনের চাকরিচ্যুতই হয়েছেন আইন অনুযায়ী। তো আমরা এই মুহূর্তে একটু ব্রেক নিতে চাই, কারণ এর পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই মূল গেট রয়েছে সেই গেটে আমরা যাব, কারণ সেখানে তাদেরকে আদালতে তোলা হবে। আদালতের যে ভেতরের যে দৃশ্য, সেই দৃশ্য বা সেখানে কি হয় সেই বিষয়টি আমরা একটু দেখব। এই মুহূর্তে সার্বিক প্রস্তুতি সেখানে সম্পন্ন হয়েছে। এই ছিল আপাতত এখানে। সর্বশেষ বিষয় হচ্ছে 15 সামরিক কর্মকর্তা গুমের 2 মামলায় তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠানো হয়েছে। গুমের মামলায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সেনা কর্মকর্তাদেরকে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত করে আদালতে হাজির করা হয়েছে। সে বিষয়ে সার্বিক বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিরপেক্ষ করতে প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগে নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হবে। সরকারের ভেতরে দলীয় কোনো ব্যক্তি থাকলে তাদের সরাতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সন্ধ্যা 6টার কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল পৌঁছায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। প্রতিনিধি দলে বিএনপির অন্য 2 সদস্য হলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রশাসনের কিছু বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেন বিএনপি নেতারা। 1 ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, সুষ্ঠু নির্বাচন করতে প্রশাসনকে নিরপেক্ষভাবে ঢেলে সাজাতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টদের দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিচার বিভাগকেও ফ্যাসিস্ট মুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, সরকারের ভেতরে যদি দলীয় কেউ থাকে তাহলে তাদেরকে অপসারণ করতে হবে। পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা। সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। এ সময় প্রধান উপদেষ্টার কাছে বিচার বিভাগে ফ্যাসিস্টদের দোসরদের সরিয়ে নিরপেক্ষ বিচারক নিয়োগ দেওয়ার দাবি জানানোর কথাও বলেন বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জোটবদ্ধ হয়ে নির্বাচনে আগ্রহী হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনেই যোগ্য প্রার্থী বাছাই করা আছে বলে জানিয়েছে জাকের পার্টি। প্রচারণার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও জানালেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। তবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে কিনা তা তফসিল ঘোষণার পরেই খোলাসা করবে দল।
গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার অঙ্গীকার করেছে ইসলামিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল জাকের পার্টি। তাদের সেই আকাঙ্ক্ষায় যুক্ত হয়েছে গেল বছরের গণ অভ্যুত্থান। তাই এখন রাজনৈতিক সংস্কারকেই নিজেদের স্লোগান হিসেবে নিয়েছে দলটি। সাফল্য না পেলেও গত ৩৬ বছর ধরেই মানুষের কল্যাণ ও বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন নিয়ে রাজনীতির মাঠে নিজেদের অস্তিত্বের জানান দিয়ে যাচ্ছে জাকের পার্টি। এবারও এককভাবেই ৩০০ আসনে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কথা বলছে দলটির মহাসচিব। বিভিন্ন জায়গায় চলছে প্রচারণার কাজও। ইউনিয়ন ভিত্তিক জনসভা কর্মসূচি শুরু করেছে, জনসভা শেষে র্যালি হচ্ছে। আমি যদি সংখ্যায় বলি, ৪,৫৫৪টি ইউনিয়নে একটানা অবিরাম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জনসভা অব্যাহত থাকবে। আর এখানে আমি জানিয়ে রাখতে চাই যে জনসভাগুলিতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। তবে তফসিল ঘোষণার আগে জোট নিয়ে কিছু বলতে নারাজ জাকের পার্টি। ১৮ কোটি মানুষের স্বার্থে নির্বাচনে জোটবদ্ধ হলে তা জনগণের জন্য ভালো হবে। জাকের পার্টি অবশ্যই তা সক্রিয়ভাবে বিবেচনা করবে। যখন তফসিল ঘোষণা হবে তখন হয়তো জাকের পার্টি নির্বাচনে যাবে কি যাবে না, কাদের সাথে আলোচনা হচ্ছে, কাদের সাথে ইনফ্যাক্ট জাকের পার্টি জোটে যেতে পারে, সেই বিষয়গুলি তখন পরিষ্কার হবে। বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট অন্তরায় বলে মনে করে দলটি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের সঙ্গে শুধু একটি চুক্তি বাতিল হয়েছে, বাকিগুলোর অস্তিত্বই নেই। উপদেষ্টা আসিফ মাহমুদ এ সংক্রান্ত পোস্ট না দিলেও পারতেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আন্তর্জাতিক ৬টি সংস্থা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানালেও তা মেনে নেওয়া সম্ভব নয়। সোমবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে একটি পোস্ট দেন, যাতে তিনি দাবি করেন আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে সই হওয়া 10টি চুক্তি প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, এই ধরনের কোনো প্রকল্প নেই। এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। চুক্তির নাম উল্লেখ করে জানান ওই প্রকল্পগুলোর অধিকাংশের কোনো অস্তিত্ব নেই, আর পর্যালোচনা পর্যায়ে রয়েছে এমন প্রকল্পগুলোর সঠিক নামও তুলে ধরা হয়নি। সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তার একটা কমেন্ট সহ। কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। এখন যে তালিকাটা এসেছে ওখানে, এটা সঠিক না, এর অধিকাংশ এক্সিস্ট করে না। উপদেষ্টা জানান ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি GRSI এর সঙ্গে টাক বোট সরবরাহের চুক্তিটি বাতিল করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও বাগেরহাটে প্রস্তাবিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং আদানি থেকে বিদ্যুৎ কেনা সহ কয়েকটি চুক্তি পর্যালোচনা পর্যায়ে রয়েছে। চট্টগ্রামের মংলা পোর্ট ফর মুভমেন্ট অফ গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, এটা বাতিল হয়নি। একটাই চুক্তি আসলে বাতিল করা হয়েছে, বেশ কিছু পর্যালোচনা চলছে। ভারতের ত্রিপুরা রাজ্যে পিটুনিতে নিহত 3 বাংলাদেশি চোরা কারবারি ছিল বলে দাবি করেছে ভারত। এ প্রসঙ্গে ব্রিফিংয়ে তিনি জানান, দিল্লির এ বয়ান ঢাকা গ্রহণ করেনি। ভারতের বয়ান হয়তো আমরা গ্রহণ নাও করতে পারি, অবশ্যই কোনো দেশের আইনেই এটা অ্যালাউ করে না। সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই। এদিকে হিউম্যান রাইটস ওয়াচ সহ 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে। সে প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তাদের সব দাবি মানা সম্ভব নয়। হিউম্যান রাইটস সংগঠনগুলি তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে, সেটাকে আমরা বিবেচনা নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। তৌহিদ হোসেন বলেন, ইউক্রেন বা রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে কোনো বাংলাদেশিকেই সরকার অনুমতি দেয়নি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পটুয়াখালীর কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলে নির্বিচারে গাছ কেটে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। দিনে রাতে এমনকি প্রকাশ্যে গাছ কেটে নেওয়া হলেও নির্বিকার বন বিভাগ। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী সহ পরিবেশবাদীরা। এদিকে বন রক্ষায় অসহায়ত্বের কথা জানিয়েছে বন বিভাগ। কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যোদয় সূর্যাস্ত দেখার পাশাপাশি
পর্যটকদের পছন্দের শীর্ষে ঝাউবন, ইকো পার্ক, লেম্বুর বন ও গঙ্গামতি বনাঞ্চল। স্থানীয়দের অভিযোগ, সংরক্ষিত এসব বন উজাড়ে নেমেছে একাধিক চক্র। বন বিভাগের নীরবতা এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এসব কাজ। এলাকায় এই গাছগুলো এরকমের বনদস্যুরা কাটে নিয়ে যায় রাতের আধারে, দিনে দুয়ারে গাছ কাটতে নিয়ে যায়, কিন্তু নিয়ে এইভাবে যদি যায় তাহলে আমরা পর্যটক আনলে কিছুই দেখাইতে পারি না। যদি গাছপালা সবসময় কেটে নেয় তো এটার বিরুদ্ধে আমরা মনে করি যে সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। পরিবেশবাদীরা বলছেন, ঝড় জলোচ্ছ্বাসে উপকূলের রক্ষা কবচ হিসেবে কাজ করে এসব বন। এখনই ব্যবস্থা না নিলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে উপকূল। এই গাছটা থেকে কিছুদিন পরে আমার বেড়িবাঁধ থাকবে না, আর বেড়িবাঁধ না থাকলে এই অঞ্চলের মানুষের বসবাসের আর কোনো জায়গা থাকবে না। এই সাগরের বালুক্ষয় রোধের প্রোটেকশনের ব্যবস্থা নেওয়া, পাশাপাশি বন খেকোদের বিরুদ্ধে সরাসরি অভিযান চালিয়ে এই বন কাটা যদি বন্ধ করা আমাদের দাবি থাকবে। জনবল সংকট সহ নিরাপত্তার ঝুঁকির কারণে অসহায় বন বিভাগ। তাদের দাবি, ইতিমধ্যে 5টি মামলা হয়েছে বনদস্যুদের বিরুদ্ধে। যে আমরা ইতিমধ্যে ওখানে যে ঝাউবাগানে সেটা বেশ কয়েকটা পিওর মামলা দায়ের করা হয়েছে, এবং আমাদের আসলে লোকবল খুব কম। সেটা হলো লোকবল খুব কম। আমাদের ওখানে মাত্র 4 জন স্টাফ। আমাদের অফিস পাহারার জন্য সবসময় সর্বোপরি একজন লোক থাকা দরকার। বন বিভাগের হিসাবে 2020 সালে কুয়াকাটার খেজুরা থেকে গঙ্গামতি পর্যন্ত বনাঞ্চল ছিল 1600 হেক্টর। গত 5 বছরে তা কমে দাঁড়িয়েছে 1100 হেক্টরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিরাপদ সড়কের দাবি বহু বছরের। এর মাঝে সরকার এসেছে গেছে, তবে কেউই সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। অন্তত পরিসংখ্যান তাই বলছে। চলতি বছর এই পর্যন্ত দুর্ঘটনায় নিহত 5000-এর বেশি মানুষ। আগের বছর ছিল 8500। এসবের জন্য সমন্বয়হীনতাকে দুষছে বিভিন্ন সংগঠন। এমনকি বর্তমান সরকার পুরনো বাস তুলে নেয়ার ঘোষণা দিলেও বাস্তবায়ন চোখে পড়ছে না অনেকের। যে কোনো কাজেই সড়কে নামতে হয়, কিন্তু স্বজন বাড়ি ফিরবে সে নিশ্চয়তা কি আছে? বাস, ট্রাক, টেম্পু, মোটরসাইকেল, এমনকি অটোরিকশার ধাক্কায়ও প্রাণ যাচ্ছে মানুষের। সমীক্ষা বলছে, চলতি বছর এ পর্যন্ত দুর্ঘটনা 5171টি, মারা গেছেন 5323 জন। 2024 সালে 6359টি দুর্ঘটনায় প্রাণ যায় 8523 জনের। 12 বছরে এই সংখ্যা 1,16,000-এর বেশি। নির্বাচিত সরকার রাজনৈতিক কারণে কঠোর পদক্ষেপ নেয় না বলে অভিযোগ অনেকের। তাই অন্তর্বর্তী সরকারে ভরসা ছিল। সড়ক শৃঙ্খলায় আনতে গত জুলাই থেকে ফিটনেসবিহীন গাড়ি বন্ধের ঘোষণাও দেওয়া হয়, তবে বাস্তবতা ভিন্ন। নিরাপদ সড়ক আন্দোলনকারীদের অভিযোগ, সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতায় মৃত্যু কমছে না। সড়ক পরিবহনের যে অব্যবস্থাপনা এবং নৈরাজ্য, এটার প্রধান কারণ হলো রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক প্রভাব মুক্ত সড়ক পরিবহন ব্যবস্থা না করলে পারে পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই। বিআরটিএ বলছে, ফিটনেসবিহীন গাড়ি একেবারে তুলে নিলে ভোগান্তি বাড়বে। 8টা জনে আমাদের 8 জন ম্যাজিস্ট্রেট, সাথে এখন আমরা যুক্ত করেছি পরিবেশের ম্যাজিস্ট্রেট এবং পুলিশ। আমরা একসাথে এই কার্যক্রমগুলো চালাচ্ছি। খুব শীঘ্রই না হলেও এটার ফল আপনারা পাবেন। রাজধানীর সড়কে বিশৃঙ্খলা কমাতে বাস রুট রেশনালাইজেশনের প্রক্রিয়া শুরু হয় আওয়ামী লীগ আমলে, যা এখনও চলছে। চলতি মাসে আরও একটি রুট চালু হবে, তবে এটি কাজে আসছে কিনা তাই বড় প্রশ্ন। মালিক শ্রমিক সংগঠন ডিএমপি, তাদের অর্গানাইজেশন এবং আমরা একত্রে মিলে আসলে রুটগুলোকে ফাইনালাইজেশনের দিকে যাচ্ছি, এবং এটার জন্য প্রাথমিকভাবে আমরা এই প্রত্যেকের যে প্রস্তাবনাগুলো সেগুলো নিয়ে একসঙ্গে বসে আমরা একটা খসড়া তালিকা তৈরি করছি। দুর্ঘটনা রোধে সড়ক সংশ্লিষ্ট সব সংস্থাকে এক ছাতার নিচে নিয়ে আসার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খানাখন্দ আর গর্তে বেহাল দশায় বিভিন্ন জেলার আঞ্চলিক সড়ক। বেশিরভাগ জায়গায় গর্তের কারণে সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ছে। ভাঙা সড়কে দুর্ঘটনায় হতাহতের পাশাপাশি নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। বাগেরহাট রামপাল মোংলা সড়কের 33 কিলোমিটার রাস্তার চিত্র এটি। 3 বছরেও সড়ক মেরামত করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। চলাচলের অনুপযোগী হওয়ায় প্রতিদিনই সেখানে ঘটছে দুর্ঘটনা। খারাপ
আবার এসছো খারাপ বলো ফাটামতলার সামনে, মানে মানুষজন চলতে পারছে না, ইজি ব্যাগের পাতি ভেঙে যাচ্ছে, ইজি ব্যাগ উল্টে খাচ্ছে, যাত্রী ভরে যাত্রী যে আমরা উঠে দিচ্ছি। প্রতিদিনই গাড়ি সারানো লাগবে, বেশিরভাগই আমার গাড়ির পাতি ভাঙে, এখন পাতির দাম 550 টাকা। সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত সড়কে পিচ উঠে গেছে অনেক আগেই। বেশিরভাগ জায়গায় গর্তের কারণে মরণফাঁদে পরিণত হয়েছে ব্যস্ততম সড়কটি। সাতক্ষীরাই একমাত্র জেলা যেখানে স্থলপথে সুন্দরবন দেখা যায়। তবে সুন্দরবন যাওয়ার একমাত্র সড়কের বেহাল দশায় ক্ষুব্ধ পর্যটক ও সাধারণ মানুষ। সাতক্ষীরা জেলার একবারে প্রত্যন্ত অঞ্চল শ্যামনগর, এখানকার যাতায়াত ব্যবস্থা যে এতটা করুণ যে এখানকার পর্যটকরা সহজে আসতে পারতেছে না। খুলনা থেকে যাচ্ছি সুন্দরবন ভ্রমণের জন্য, কিন্তু সাতক্ষীরা এসে দেখি যে এইখান থেকে রাস্তা এত খারাপ, আমাদের এই মাজাবিট থাকে না। ৬২ কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কারে ঠিকাদার নিয়োগের কথা জানিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে এজন্য বরাদ্দ দেওয়া হয় ৫৭৪ কোটি টাকা। ঠিকাদাররাই এখন মাঠে আছেন, তারা ইতিমধ্যে স্ট্রাইকয়ার্ড নির্মাণ সম্পন্ন করেছে এবং মালামাল সংগ্রহের কাজ শুরু করেছে এবং রাস্তায় আমাদের কাজও শুরু হয়েছে। ২ ও ৪ নম্বর প্যাকেজে কালভার্টের কাজ শুরু হয়েছে এবং অন্যান্য প্যাকেজগুলো যেগুলো আমাদের স্লো প্রোটেকশন ওয়ার্ক সেই কাজগুলো চলমান আছে। গৌরীপুর, কচুয়া, হাজীগঞ্জ, রামগঞ্জ, লক্ষ্মীপুর ৮০ কিলোমিটার সড়কেরও বেহাল দশা। খানাখন্দ ও সরু রাস্তার কারণে ঝুঁকিতে যান চলাচল। দুর্ঘটনার পাশাপাশি নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। ডাবল করতে হইব, আরো ডাবল করতে হইব, আরো উন্নত করতে হইব, যার কারণ মনে করেন যে আরো যানজট কমাইতে হইব, তারপরে রোড সুন্দরভাবে চলবো। টার্নিংয়ে গাড়ি কোনো ব্রেক করণ ছাড়া কোনো উপায় থাকে না, সামনে মুখামুখি অনেক সময় গাড়ি অনেক হয়ে যায়। সম্প্রতি সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত হওয়ায় জমি অধিগ্রহণ সহ প্রয়োজনীয় কাজ শুরু করেছে সড়ক বিভাগ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হয়ে আজ সন্ধ্যায় নিম্নচাপে রূপ নিতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃহস্পতিবার এর গতিপথ বোঝা যাবে। এর প্রভাবে ২৪শে অক্টোবর থেকে উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ মাসের মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়ে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবছর বর্ষা বিদায় নিল ১৪ই অক্টোবর। এরপর থেকেই আবহাওয়া শুষ্ক হচ্ছে। বর্ষার পর সাধারণত আবহাওয়া পরিবর্তন হয়, তাই এই সময় বঙ্গোপসাগরেও সৃষ্টি হয় নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়। এবছরও দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ, যা শ্রীলঙ্কার কাছে হওয়ায় আবহাওয়া অধিদপ্তর বলছে ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা নিচে অর্থাৎ অন্ধ্র, তামিলনাড়ু এই অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। যদি এটা নিম্নচাপ হলে হওয়ার পর হয়তো গতি প্রকৃতি বা গতিপথটা আরও সুস্পষ্টভাবে বোঝা যাবে, যেহেতু এখন এই হয় না। তবে এখন পর্যন্ত যে পূর্বাভাস যেটা দেখা যায় গাণিতিক মডেলগুলো, সেটা আমরা ওইরকম আশঙ্কা করছি। তবে এর প্রভাবে হয়তো আমাদের বাংলাদেশ উপকূলে এই অঞ্চলগুলো বৃষ্টিপাতের একটা আশঙ্কা দেখা যাচ্ছে। অক্টোবরে ঘূর্ণিঝড় রেশমি চিত্রাং হানা দিয়েছিল বাংলাদেশের উপকূলে। এ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও বলা হয়েছিল মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এখন যে সুস্পষ্ট লঘুচাপটা দেখাচ্ছে, এটা কিন্তু দ্রুতই হয়তো উপকূলের দিকে হচ্ছে, কিন্তু পিছনে আর একটা আছে এবং পিছনে যে লঘুচাপটা তৈরি হবে সেটা শক্তি সঞ্চয় করার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এবং এই পেছনেরটা যেটা আছে সেটা এত আমরা আশঙ্কা করছি যে এটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। আবহাওয়া অফিস বলছে সূর্যের এখন দক্ষিণায়ন চলছে, তির্যক হয়ে পড়ছে আলো, তাই প্রায় সারাদিনই থাকছে সূর্যের তেজ। তবে নভেম্বরে এই তেজ কমবে, আসবে শীতের অনুভূতি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ওয়েবসাইট। ধন্যবাদ সবাইকে।